আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বর্তমান দিনে আমাদের এই করোনা ভাইরাসের পরিস্থিতিটা এমন একটা জায়গায় গেছে, তোমরা নিজেরাও উপলব্ধি করতে পারছো। সংক্রমণ যেভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সত্যি আমাদের কাছে একটা উদ্বেগের। তো এমতো অবস্থায় আমরা আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকের আসো আমরা ক্লাস 10-এর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। আজকের আমরা শুরু করব ক্লাস 10-এর তোমাদের একদম তৃতীয় ইউনিট টেস্ট বা টেস্ট পরীক্ষার জন্যে যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে একটা আমি বেছে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সমুদ্র স্রোত এবং এরপরে রয়েছে জোয়ার ভাটা। তো এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে আমরা একটু জেনে নিই যে আমরা আগেও পড়েছি যে পৃথিবীতে হচ্ছে আমাদের 3 ভাগ জল 1 ভাগ স্থল। 3 ভাগ জল বলতে 71%-এর মতো অংশ আমাদের পৃথিবীতে রয়েছে জলভাগ। এই 71% জলভাগটাকে এতটাই বেশি মনে হচ্ছে স্থলভাগের তুলনায় যে মহাকাশ থেকে যদি আমরা পৃথিবীর দিকে পর্যবেক্ষণ করি মহাকাশ থেকে, তাহলে এই গভীর সমুদ্রের উপস্থিতির জন্য যে কোনো মহাকাশ থেকে যে কোনো উপগ্রহ থেকে পৃথিবীকে নীল রঙের বলে মনে হয়। এই জন্য আমরা পৃথিবীকে নীল গ্রহ বলি। তো এই যে নীল গ্রহ পৃথিবী সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে সমুদ্রভাগ। এই সমুদ্রভাগের একটা বিশেষ অংশ হচ্ছে সমুদ্র স্রোত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়টাকে নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে ধীরে ধীরে আলোচনা প্রসঙ্গে আমরা যখন যাব তখন কি কি বিষয়গুলো নিয়ে পড়ব না, সেটা হচ্ছে যে সমুদ্র স্রোত কাকে বলে, সমুদ্র স্রোতের প্রবাহের পরিমাপ কিভাবে করা হয়, সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যগুলো কি কি, সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ এই দুটো জিনিস তো আলাদা আলাদা বিষয়। সমুদ্র তরঙ্গ কাকে বলে, সমুদ্র স্রোতের সঙ্গে সমুদ্র তরঙ্গের পার্থক্য কি, আরও আমরা জানবো যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কি কি, বা সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগ কি কি রকমের সমুদ্র স্রোত রয়েছে সেগুলো আমরা জানব। প্রথমে জেনে নিই যে সমুদ্র স্রোত কাকে বলে। পৃথিবী পৃষ্ঠে সমুদ্রের উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক কারণে সমুদ্রের জলরাশি যদি এক স্থান থেকে অন্য স্থানে সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা বলছি সমুদ্র স্রোত। অর্থাৎ নানা রকম প্রাকৃতিক কারণ রয়েছে যে কারণগুলোর জন্য সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে যাচ্ছে, তাকে বলছি আমরা সমুদ্র স্রোত। এই যে সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোতের প্রবাহটাকে একটা এককে পরিমাপ করা যায়। সেই এককটাকে বলছি আমরা ভাদ্রুপ বা সেভিয়ার ড্রপ একক। 1 ভাদ্রুপ বা 1 সেভিয়ার ড্রপ ইজিক্যাল টু 10 লক্ষ ঘনমিটার পার সেকেন্ড জলপ্রবাহ। 1 ভাদ্রুপ সমান 10 লক্ষ ঘনমিটার পার সেকেন্ড জলপ্রবাহকে বোঝায়। তাহলে সমুদ্র স্রোতের প্রবাহের যে আয়তন, জলের আয়তন, সেটাকে ভাদ্রুপ বা সেভিয়ার ড্রপ এককে পরিমাপ করা হয়। এবারে আমরা একটু চলে যাই যে সমুদ্র স্রোতের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো একটু নিয়ে আলোচনা করব। না, সমুদ্র স্রোতের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে দেখতে পারি তার প্রবাহের দিক। না, সমুদ্র স্রোতটা সর্বদা একটা নির্দিষ্ট দিকে একমুখীভাবে প্রবাহিত হয়। এক্ষেত্রেও কিছুটা ব্যতিক্রম রয়েছে, যে মৌসুমী স্রোতটা আবার ঋতু অনুসারে বা এ অনুসারে বিপরীত দিকেও প্রবাহিত হয়। এবারে 2 নম্বর চলে যাই, এই সমুদ্র স্রোতের প্রকৃতি। এই সমুদ্র স্রোতটা সাধারণত 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে উষ্ণ স্রোত বা পৃষ্ঠ স্রোত, আর একটা হচ্ছে শীতল স্রোত বা অন্তঃস্রোত। উষ্ণ স্রোতটা সমুদ্রের ওপর দিয়ে পৃষ্ঠ স্রোত রূপে প্রবাহিত হয়ে যায়, আর শীতল স্রোতটা সমুদ্রের তলা দিয়ে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। এরপরে আমরা চলে যাই না গতিবেগ। আমরা জানি যে সমুদ্র স্রোত কয়েকটা প্রাকৃতিক কারণে একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে বয়ে যায়। কি গতিতে বয়ে যায় না, সমুদ্র স্রোতের গতিবেগ হচ্ছে ঘন্টায় প্রায় 5 থেকে 10 কিমি। ঘন্টায় 5 থেকে 10 কিমি বেগে সমুদ্রের জলটা এক স্থান থেকে অন্য স্থানে
বয়ে যায়। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দিক বিক্ষেপ। সমুদ্র স্রোত, আমরা জানি যে সমুদ্র স্রোত যখন প্রবাহিত হয় সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত হতে পারে না, এরও একটু গতির বিক্ষেপ ঘটে। সেই গতির বিক্ষেপটা কি কারণে ঘটে না কোরিওলিস বলের কারণে ফেরোলের সূত্র মেনে উত্তর গোলার্ধে একটু ডান দিকে, দক্ষিণ গোলার্ধে একটু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটুকু আমরা দেখলাম। আরেকটা রয়েছে কি না সমুদ্র স্রোতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গায়র। সেটা কি না বিশেষত উপক্রান্তীয় অঞ্চলে একাধিক সমুদ্র স্রোত পরস্পর মিলিত হয়ে চক্রাকারে প্রবাহিত হয়। এই চক্রাকার জলাবর্তটাকে বলা হচ্ছে গায়র। তাহলে এতক্ষণ আমরা দেখে নিলাম যে সমুদ্র স্রোতের কি কি বৈশিষ্ট্য সেটা। এবার আমরা চলে যাব যে সমুদ্র তরঙ্গ কাকে বলে। না সমুদ্র তরঙ্গটা হচ্ছে সমুদ্রের জলরাশি বিশেষত বায়ু প্রবাহের কারণে, সমুদ্রের জলরাশি যখন বিশেষত বায়ু প্রবাহের কারণে একই স্থানে উলম্বভাবে উত্থান পতন করে, অর্থাৎ এইভাবে সমুদ্রের জলটা একই স্থানে দাঁড়িয়ে থেকে উত্থান পতন করবে, তখন তাকে বলবো আমরা সমুদ্র তরঙ্গ। সমুদ্র স্রোতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জলরাশিটা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে, কিন্তু সমুদ্রের তরঙ্গের ক্ষেত্রে দেখছি এখানে কিন্তু জলরাশির উলম্ব উত্থান পতন ঘটছে, কিন্তু স্থান পরিবর্তন বা চলন ঘটছে না। এখন তাহলে এই যে উলম্ব উত্থান পতনটা এটা মূলত ঘটে বায়ু প্রবাহের কারণে, এছাড়া ভূমিকম্প হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, এই সমস্ত কারণে ঘটে। এতে উলম্বভাবে উত্থান পতনটা কতটা হয়ে থাকে না দেখা গেছে যে 1 থেকে 1.5 মিটার ওপর নিচে সমুদ্রের তরঙ্গটা এইভাবে ওঠা নামা করে। এখন আমরা চলে যাব যে সমুদ্র স্রোতের প্রকারভেদ, কি কি ধরনের সমুদ্র স্রোত সাধারণত আমরা লক্ষ্য করি। না আলোচনা প্রসঙ্গে একটু আগেই আমি বললাম যে সমুদ্র স্রোতটা সাধারণত 2 প্রকারের, এক হলো উষ্ণ স্রোত, 2 হলো শীতল স্রোত। এই উষ্ণ স্রোতটা বিশেষ করে নিরক্ষীয় অঞ্চলে এবং ক্রান্তীয় অঞ্চলে সূর্যের রশ্মি যে সমস্ত অঞ্চলে প্রায় সারা বছর লম্বভাবে পড়ে, সেই সমস্ত অঞ্চলে সমুদ্রের জলরাশি খুব উত্তপ্ত হয়ে যায় এবং সেই জলরাশিটা সমুদ্রের উপর থেকে পৃষ্ঠ প্রবাহরূপী অপেক্ষাকৃত শীতল অঞ্চলের দিকে, অর্থাৎ মেরু অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের দিকে ধীরে ধীরে প্রবাহিত হয়ে থাকে পৃষ্ঠস্রোত রূপে। এই উষ্ণ স্রোতের একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে আমাদের উষ্ণ উপসাগরীয় স্রোত, নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই উষ্ণ স্রোতটা পৃথিবীতে যত স্রোত রয়েছে তার সমস্ত স্রোতের 10% হলো এই উষ্ণ স্রোতের অন্তর্গত। এটা সমুদ্রের ওপরে 100 থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত সমুদ্রের জলটা এইভাবে পৃষ্ঠস্রোত রূপে অপেক্ষাকৃত শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কতটা না 100 থেকে 200 মিটার জলটা, এবং পৃথিবীর প্রায় 10% সমুদ্র স্রোত এর অন্তর্গত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শীতল স্রোত। এই শীতল স্রোতটা কিভাবে হয় না সাধারণত 2টো মেরু অঞ্চল, উত্তর মেরু বা দক্ষিণ মেরু অঞ্চলে যেখানে সূর্যের রশ্মি ঠিকভাবে পৌঁছতে পারে না, বা যে সমস্ত মেরু অঞ্চলে বরফ জমে থাকে প্রায় সারা বছর, সেই সমস্ত অঞ্চলের বরফের গলনের ফলে প্রচুর পরিমাণে শীতল জল শীতল প্রবাহ রূপী বা শীতল স্রোত রূপে অন্তঃস্রোত হয়ে মানে সমুদ্রের তলা দিয়ে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হতে চেষ্টা করে এবং উষ্ণতার একটা সমতা ফেরানোর চেষ্টা করে। এটাকেই বলছি আমরা শীতল স্রোত। এবং এই শীতল স্রোতের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি আমাদের উত্তরে রয়েছে বেরিং স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরে রয়েছে বেরিং স্রোত, উত্তর আটলান্টিক মহাসাগরে রয়েছে ল্যাব্রাডর স্রোত, আর দক্ষিণে একদম দক্ষিণে আমাদের দেখতে পারি যে দক্ষিণে শীতল স্রোতগুলো হচ্ছে তোমার হাম্বোল্ট স্রোত আছে, আমাদের বেঙ্গুয়ালা স্রোত আছে, ফকল্যান্ড স্রোত আছে, এগুলো হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধের শীতল স্রোত।
তাহলে আমরা এখন জেনে নিলাম যে কি কি প্রকারের স্রোতগুলো মানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত রয়েছে, এবং পৃথিবীতে যত রকমের স্রোত রয়েছে তার কিন্তু প্রায় 90% স্রোত, পৃথিবীতে যত প্রকারের স্রোত রয়েছে তার 90% স্রোত হচ্ছে শীতল স্রোতের অন্তর্গত। এখন আমরা একটু আলোচনা করে নেব যে এই সমুদ্র স্রোতগুলো সৃষ্টি হয় কেন। সংজ্ঞায় জেনেছিলাম কয়েকটা প্রাকৃতিক কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এখন তাহলে ওই প্রাকৃতিক কারণগুলো কি কি? না, একটা দেখেছি আমরা পৃথিবীর আবর্তন এবং কোরিওলিস বল। তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো যদি ব্যাখ্যা করতে যাই, আমরা কিন্তু প্রথম যে সৃষ্টির কারণ পাবো সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল। পৃথিবীর আবর্তন এবং কোরিওলিস বল। আমরা জানি পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক, কারণ নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর ব্যাস সর্বাধিক। তাহলে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগটা সর্বাধিক হওয়ার কারণে নিরক্ষীয় অঞ্চলে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত সৃষ্টি হয় এবং তার মাঝখান দিয়ে আবার নিরক্ষীয় প্রতিস্রোত সৃষ্টি হয়। এই আবর্তনের ফলে এই যে স্রোতগুলো সৃষ্টি হচ্ছে, এই স্রোতগুলো আবার কিন্তু সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত হতে পারে না। পৃথিবীর আবর্তনের ফলে যে আবর্তন, এই যে পৃথিবী অনবরত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে, এই আবর্তনের কারণে এই আবর্তনজনিত বল বা যে কোরিওলিস বল সৃষ্টি হয়, এই বলের দ্বারা বায়ুপ্রবাহর মতো সমুদ্র স্রোতও উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত হতে না পেরে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা হলো তাহলে আমাদের সমুদ্র স্রোত সৃষ্টির 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। আমরা জানি পৃথিবীর ওপরে বিভিন্ন অক্ষাংশ অনুযায়ী মেরুর দিকে যদি এগোতে থাকি, বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন ধরনের নিয়ত বায়ু প্রবাহিত হয়। এই নিয়ত বায়ু আমরা জানি 3 রকমের: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এই আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু সারা বছর ধরে একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে বয়ে চলে। সেই গতির সঙ্গে সামঞ্জস্য রেখে, বায়ু প্রবাহের গতির সঙ্গে সামঞ্জস্য রেখে সমুদ্র স্রোতও কিন্তু প্রবাহিত হয়। এক্ষেত্রে আমরা আয়ন বায়ুর ক্ষেত্রে দেখেছি 2টো আয়ন বায়ু প্রবাহিত হয়। একদম নিরক্ষরেখার উত্তরে যেটা উত্তর পূর্বায়ন বায়ু, দক্ষিণ দিয়ে দক্ষিণ পূর্বায়ন বায়ু। তাহলে এই বায়ুগুলো সারা বছর একটা যে গতিতে যে দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব, তার সঙ্গে সামঞ্জস্য রেখে সমুদ্র স্রোতও কিন্তু ওই নির্দিষ্ট দিকেই সারা বছর প্রবাহিত হয়। একইভাবে পশ্চিমা বায়ু এবং মেরু বায়ুর ক্ষেত্রেও হয়। এবারে যেটা হচ্ছে যে সমুদ্র জলের উষ্ণতা। 3 নম্বর হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য। সমুদ্র জলের উষ্ণতার তারতম্য। এই সমুদ্র জলের উষ্ণতার তারতম্য নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের মধ্যে, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ধীরে ধীরে কমতে থাকে। নিরক্ষীয় অঞ্চলের জলগুলো, সমুদ্রের জল, তাই পৃষ্ঠস্রোত রূপে উষ্ণতার সমতা ফেরানোর জন্য মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আবার মেরু অঞ্চলের শীতল জলগুলো অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হতে চায় এবং উভয় প্রকার জলের মধ্যে উষ্ণতার একটা সমতা না ফেরা পর্যন্ত এই প্রবাহ চলতে থাকে। এরপরে আমরা চলে আসি সমুদ্র জলের লবণতার তারতম্য। যে জলের লবণতা বেশি সেই জলের ঘনত্ব বেশি। সেই জন্যে অধিক ঘনত্বের লবণাক্তযুক্ত জল অপেক্ষাকৃত কম ঘনত্বের লবণাক্ত অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে এবং উভয় অঞ্চলের মধ্যে লবণতারও সমতা ফেরাতে চায়। সেই জন্যেও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে উপকূলের আকৃতি। সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার সময় সমুদ্র স্রোতের সামনে যদি কোনো উপকূল পড়ে, সমুদ্র স্রোত গিয়ে ওই উপকূলে বাধাপ্রাপ্ত হয় এবং উপকূলের দুদিকে সমুদ্র স্রোতটা বেরিয়ে যেতে থাকে এবং দুটো নাম নিয়ে চলে যায়। যেমন আমরা দেখেছি দক্ষিণ আমেরিকার ব্রাজিল উপকূলে সমুদ্র স্রোতটা বাধাপ্রাপ্ত হয়ে
একটা স্রোত ব্রাজিল স্রোত রূপে দক্ষিণ দিকে চলে এসছে, আর একটা স্রোত নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধে চলে গেছে। মানে সমুদ্র স্রোতের প্রবাহ পথে যদি কোনো উপকূল পড়ে তাহলে সেক্ষেত্রে সমুদ্র স্রোত বাধাপ্রাপ্ত হয়ে বিভক্ত হয়ে যায়। এবারে আরেকটা হচ্ছে ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন ঘটলেই সমুদ্র জলের উষ্ণতা এবং লবণতার তারতম্য ঘটে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো দেখেছি আমরা বর্ষাকালে প্রচুর পরিমাণে মিষ্টি জলের যোগান ঘটে, আবার গ্রীষ্মকালে দেখা যায় প্রচুর বাষ্পীভবনের কারণে লবণতার পরিমাণ বেড়ে যেতে পারে। আবার দেখেছি বরফ গলনের ফলে কিছু পরিমাণে মিষ্টি জল এসে মেশে। তাহলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র জলের উষ্ণতা, লবণাক্ততা প্রভৃতির পরিবর্তন ঘটে এবং সেক্ষেত্রে আবার নতুন করে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এই বিষয়গুলো আমরা তাহলে ধীরে ধীরে জেনে নিলাম। এখন আমাদের এখান থেকে প্রশ্ন করতে পারি যে উষ্ণ স্রোত শীতল স্রোতের মধ্যে পার্থক্য কি, সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত এর মধ্যেও পার্থক্য কি। তাহলে সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের পার্থক্য তোমরা পারবে। সেক্ষেত্রে আমরা সমুদ্র স্রোত দেখেছিলাম না মূলত পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ, সমুদ্র জলের লবণতা, উষ্ণতা এগুলোর তারতম্যের কারণে ঘটে, কিন্তু সমুদ্র তরঙ্গটা ঘটে মূলত বায়ু প্রবাহের কারণে, সেই সঙ্গে অগ্নুৎপাতও হতে পারে, ভূমিকম্প হতে পারে এগুলো। আবার সমুদ্র স্রোতের ক্ষেত্রে আমরা দেখেছি যে জলের একটা স্থান পরিবর্তন ঘটে, আনুভূমিক স্থান পরিবর্তন ঘটে, কিন্তু সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে জলের আনুভূমিক স্থান পরিবর্তন ঘটে না, জলের উলম্বভাবে উত্থান পতন ঘটে। এবারে সমুদ্র স্রোতের ক্ষেত্রে মূলত বহন কার্য বেশি হয়, কিন্তু সমুদ্রের তরঙ্গের ক্ষেত্রে মূলত গঠন কাজ বা ক্ষয় কাজ, এই ধরনের কাজগুলোকে, সঞ্চয় কাজ বা ক্ষয় কাজ, এই ধরনের কাজগুলো একটু বেশি ঘটে। তাহলে এই জিনিসগুলো আমরা আছে একটু জেনে নেব। পরের দিন আমরা কি কি সমুদ্র স্রোত রয়েছে জানবো, সমুদ্র স্রোতের প্রভাব জানবো।